আরে এ তো আমার এক্স হাজবেন্ড। কি ব্যাপার, ওর এমন অবস্থা কেন? ও গ্যাস সিলিন্ডার নিয়ে এসছে আমার বাসায়। ওর তো অনেক টাকা পয়সা। ওর টাকার অহংকারে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। ম্যাডাম, ওই গ্যাস আপনার, আর বিলটা দেন। আমার আবার অনেক ব্যক্তি যাইতে হইব গ্যাস দেওয়ার লেগে। হ্যাঁ ভাইয়া, দিচ্ছি। আসলে আপনি 10 তলায় উঠছেন এই গ্যাসের বোতলটা নিয়ে, আপনার তো অনেক পরিশ্রম হয়েছে। একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। আপনি একটু বসেন, আমি আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। না না ম্যাডাম, বসতে হইব না। আর আমরা গরিব মানুষ, এটা প্রতিদিনের ডিউটি। এই পরিশ্রম কিছু না। 10 তলা 12 তলা প্রত্যেক দিনে উঠতে হয় আমার। হচ্ছে আপনি টাকাটা দেন, আমি যাই। অনেক বাসায় গ্যাস দিতে হইব। ও, বুঝতে পারছি ভাইয়া। আসলে আপনাকে দেখে না অনেক মায়া লাগলো। বেশিক্ষণ তো লাগবে না, একটু বসেন, এক গ্লাস পানি তো খাবেন। আর কোনো সমস্যা নাই, আমি যাচ্ছি টাকাটা আনতে। বসেন, আপনি বসেন, বসেন। আরে কি করেন, কি করেন? নিচে বসতেছেন কেন? সোফায় বসেন। কি কর ম্যাডাম, আমার মতো একজন গরিব মানুষ, সারা শরীরে নোংরা। এই দামি সোফায় বইলে সোফা নোংরা হয়ে যায় মতো। আরে না না, কোনো সমস্যা নাই, আপনি সোফায় বসেন, বসেন, আচ্ছা বসেন। আচ্ছা আপনি বসেন, আমি আসতেছি। জি ম্যাডাম। এই নেন পানি। ম্যাডাম, ওই বিলটা যদি এখন দিতেন। আচ্ছা ভাইয়া, আপনার গ্যাস সিলিন্ডারের দাম কত? 1800 টাকা ম্যাডাম। ও আচ্ছা, এই নেন। আমার কাছে তো খুচরা টাকা নাই ম্যাডাম। খুচরা বলতে? শুনেন, আমি আপনাকে 200 টাকা বকশিস দিলাম, ওই 200 টাকা আমার লাগবে না, আপনি নিয়ে নেন। হো, তার মানে আপনি আমার 200 টাকা বকশিস দিলেন? সত্যি ম্যাডাম, আমার অনেক বড় উপকার হইল। জানেন কত বাসায় গ্যাস দেই, কেউ কোনোদিন বকশিস দেয় না। যদিও দেয় কেউ 20 টাকা 30 টাকা, এর বেশি দেয় না। এই প্রথম কেউ 200 টাকা আমার বকশিস দিল। আমার যে কত বড় উপকার হইলো জানেন। আজকে ঘর ভাড়া দিতে হইব 800 টাকা, আমার বাসায় 600 আছে। এই 200 মিল কইরা আজকে ঘর ভাড়াটা দিব। আপনার অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। ইয়ে ম্যাডাম, তাইলে আমি আসি। আবার আবার অনেক বাসায় গ্যাস দিতে হইব। ভালো থাকেন। আরে দাঁড়ান, আচ্ছা আজকাল কেউ কি 800 টাকার বাসায় থাকতে পারে? কোনো মানুষ থাকে? বলেন তো। কি যে কোন ম্যাডাম, আমি গরিব মানুষ। 800 টাকাই তো আমার কাছে অনেক কিছু। এই 800 টাকা জোগাইতে আমার কত কষ্ট হয় আপনি জানেন? আপনি জানেন না। আমি যতদূর জানি আপনার তো অনেক টাকা, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব আছে আপনার। তাহলে আপনি কেন ওই রকম বাসায় থাকেন? কি আর বলবো ম্যাডাম, সবই ভাগ্য। আপনি ঠিকই বলছেন ম্যাডাম, কিন্তু এটা অনেক কাহিনী। এগুলো বলার সময় নেই ম্যাডাম। আমার অনেক বাসায় গ্যাস দিতে হইব। আমি না হয় আজকে যাই। আরে দাঁড়ান, আপনার গল্পগুলো শুনি, বলেন, কোনো সমস্যা নাই। হয়েছে কি ম্যাডাম, সবই না আমার ভাগ্য, আমার কপাল। এই কপালের দোষ ম্যাডাম। এক সময় আমার সব ছিল, আমার ব্যাংক ব্যালেন্স, আমার অট্টালিকা, আমার বাড়ি গাড়ি। কিন্তু আজ আমার কিছুই নাই ম্যাডাম। আমি আজকে দিন শেষে এই 200-500 টাকার কামলা। আমার জীবনে অনেক বড় পাপ আছে ম্যাডাম। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতেছি। আমি যে পাপ করছি, আমি যে ভুল করছি, আমি সবার দ্বারে কই আমার মতো ভুল, আমার মতো পাপ, আমার মতো অন্যায় কেউ করিস না। এই দুনিয়ায় আল্লাহর বিচার আছে। কি এমন পাপ করছেন আপনি? বলেন, এইটাও শুনি। থাক না ম্যাডাম, বাদ দেন। অন্য কোনো একদিন কথা হইব ম্যাডাম। আমি যাই। আরে দাঁড়ান, সবটাই বললেন, অর্ধেকটা এখন কেন বাকি রাখবেন? পুরোটাই বলেন। আমার জীবনে কি পাপ ছিল জানতে চান ম্যাডাম? তাইলে শোনেন।
আমি একটা মেয়েরে খুব ভালোবাসতাম, ওই মেয়েটাও আমারে খুব ভালোবাসতো। আমরা বিয়েও করি, সুখের সংসার শুরু হয় আমাদের। কিছুদিন পর থেকে ওরে আমার আর সহ্য হইতো না, ওরে আমি দেখতে পারতাম না, কেন যেন ওরে আমার বিষ মনে হইতো, খুব অসহ্য লাগতো। তারপর তারপর ওরে আমি খুব মারধর করি, গায়ে হাত তুলি, অনেক নির্যাতন করি। এক পর্যায়ে ওরে আমি ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিই। তারপর আমি আবার একটা বিয়ে করি। যে মেয়েটারে বিয়ে করি আমি জানতাম না এ কত খারাপ, এ কত বড় কালনাগিনী। এ আমারে অনেক কাহিনী কইরা আমার সমস্ত সয় সম্পত্তি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার মিল ফ্যাক্টরি, আমার ব্যাংকে জমানো টাকা সমস্ত কিছু ধীরে 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 সে নিজের নামে আত্মসাৎ করে। আমি তারা কিছু বলতেও পারতাম না, কেন যেন এক প্রকার তার কাছে জিম্মির মতো হয়ে গেছিলাম আমি। সব কিছু সে হাতিয়ে নিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আমাকে পথের কাঙ্গাল বানায় দেয়, আমাকে ফকির বানায় দেয়, আমাকে মিথ্যা মামলার আসামি করে পুলিশের হাতে ধরিয়ে দেয়। আমি টানা 2 বছর জেলে থাকি ম্যাডাম। জেল থেকে বের হয়ে এসে আমি দিশাহারা হয়ে যাই। আমি কি করব, কোথায় যাব, কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে লজ্জায় যেতে পারিনি ম্যাডাম। তাই বাধ্য হয়ে এই কুলির কাজটা বেছে নেই। আমি এই কুলির কাজ করে কোনো মতো আমি আমার জীবনটা পার করতেছি। আমি আমার প্রথম স্ত্রীর সঙ্গে যে অন্যায়টা করি, যে অবিচারটা করি, ওর অভিশাপ লেগেছে ম্যাডাম আমার। সেই পাপের প্রায়শ্চিত্ত করতেছি ম্যাডাম, সেই পাপের প্রায়শ্চিত্ত করতেছি। ম্যাডাম আমার আর সময় নেই ম্যাডাম, আপনি আমারে মাফ করবেন, আমি আর সময় দিতে পারবো না। অনেক বাসায় যদি আমি এই সিলিন্ডার না পৌঁছাই তাইলে হয়তো আজকে খাবার টাকাটাও জোগাইতে পারবো না। ভালো থাকেন ম্যাডাম। দাঁড়ান, দেখেন তো আমাকে চিনতে পারেন কিনা। হ্যাঁ, ও অথই, তুমি 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 এই বাসায়? অথই, দাঁড়ান, তুমি না, আপনি। আর আপনি আমার থেকে দূরে থাকেন, আমাকে স্পর্শ করিয়েন না। আরে তুমি সব কি বলতেছো? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার বউ। দাঁড়ান, আমাকে তুমি করে বলার, আমাকে স্পর্শ করার আপনার অধিকার নেই। আর আমি এখন অন্যের বউ। হ্যাঁ হ্যাঁ, তুমি না, তুমি না। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। এখন আর আপনাকে ধরার ছোঁয়ার কোনো অধিকার আমার নেই। তবে আপনি জানেন ম্যাডাম, আমি না আপনাকে অনেক খুঁজেছি, কত জায়গায় যে আপনার খোঁজ করেছি, কিন্তু কোথাও আমি আপনাকে খুঁজে পাইনি। আপনি জানেন আমার লাইফটা না একদম একদম শেষ। আমি জিরো হয়ে গেছি, আমার এই জীবনের আর কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আমি পুরো ফিনিশ হয়ে গেছি ম্যাডাম, পুরো ফিনিশ হয়ে গেছি। আপনার নতুন সংসার, নতুন জীবন, দোয়া করি আপনি ভালো থাকেন, আপনি সুখে থাকেন। আসি ম্যাডাম, আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন।